থেকে চালু হবে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। দুপক্ষের বৈঠক, ৭১-এর জন্য ক্ষমা ও সম্পদের বিষয় নিয়ে আলোচনা। আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে বিএনপি। সংস্কারের নামে কালক্ষেপণ চায় না দলটি। জাতীয় সনদ তৈরিতে কাজ করছে সরকার। সংস্কার, ফ্যাসিস্টের বিচার ও সঠিক পদ্ধতি ছাড়া নির্বাচন অনিশ্চিত। মন্তব্য জামায়াতে আমির। রাজনীতিকদের আন্তরিক হওয়ার তাগিদ। ৬ দফা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে সন্ধ্যায় সারা দেশে মিছিল কর্মসূচি ঘোষণা। গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমছে। সংশোধিত আইন অনুমোদন, ব্যাংক লুটেরাদের বিচারে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত। জুনে মিলতে পারে IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। অর্থ উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির সম্ভাবনা। এবং ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ক্যারিবীয়দের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। চূড়ান্ত পর্ব নিশ্চিতে বাড়ল টাইগার্সদের অপেক্ষা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় ঢাকা। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ভবিষ্যতে এ নিয়ে আলোচনার ভিত্তি তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠকে ৭১-এ গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, পাকিস্তানের কাছে পাওনা $৪.৩২ বিলিয়ন ক্ষতিপূরণ ফেরত, আটকে পড়া ৩ লাখ পাকিস্তানির পুনর্বাসন সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি বিমান চালুর কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রায় ১.৫ দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বৈঠকের পর ঢাকা সফর নিয়ে সন্তোষ জানান তিনি। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। জানান ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু, পাকিস্তান থেকে $৪,০০০ মিলিয়ন ক্ষতিপূরণ পাওয়ার বিষয়েও আলোচনা হয়। এদিকে ৩ দিনের সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেপার সহ ৬ সদস্যের প্রতিনিধি দল উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক, পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শুল্কনীতি পুনর্বিবেচনা, বাণিজ্য ঘাটতি কমানো, রোহিঙ্গা প্রত্যাবাসন, জাতীয় নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রতিনিধি দল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত সংস্কারে আলোচনার প্রথম দিনে একমত হতে পারেনি ঐক্যমত্য কমিশন ও বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানিয়েছে উভয় পক্ষ। সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও বেশি ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সভার শুরুতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আমরা আশা করছি
আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। বিএনপির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান জানান, দেশের প্রায় প্রতিটি সংস্কারে রয়েছে বিএনপির অবদান। আগামীর বাংলাদেশ বিনির্মাণেও সংস্কারের পক্ষে তারা। বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে? এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। এবং আমরা যে 31 দফা কর্মসূচি বলেছি, এটা কারো কাছে দাবি না, এটা আমাদের এক ধরনের ঘোষণা, এক ধরনের প্রতিশ্রুতি। পরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, 6টি কমিশনের দেওয়া সমস্ত প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস বিএনপির পক্ষ থেকে। স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও নির্বাচনের সঠিক পদ্ধতি গ্রহণ, এই 3 শর্ত পূরণ না হলে নির্বাচন অনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফর নিয়ে মিট দ্য প্রেসে এসব কথা বলেন তিনি। লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়েছে বলেও জানান জামায়াত আমির। হাসান আল মাহমুদের রিপোর্ট। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস আয়োজন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে দেশের নানা বিষয়ে বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন তারা। ক্ষেত্রে না থাকার কারণে জামাত আমির বলেন, সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচনের সঠিক পদ্ধতি নির্ধারণে ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে বিলম্ব হতে পারে, যার দায় বর্তাবে রাজনৈতিক দলগুলোর উপরেই। হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন, সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ফ্যাসিবাদের ন্যূনতম বিচার হওয়া দরকার বলেও জানান জামাত আমির। প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য, কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সুন্দর এবং প্রাণবন্ত। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দল এনসিপি নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। এছাড়াও দলটির প্রতিনিধি দলের সঙ্গে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে, যেখানে মৌলিক সংস্কার ও নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা বিষয়সহ নানা আলোচনা হবে।
বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই দলের আহ্বায়ক হিসেবে থাকছেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে দলটি। আম জনতা পার্টির সদস্য সচিব হয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। রফিকুল আমিন বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য এবং জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা। বাংলাদেশের আপামর বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। আলোচনা ব্যর্থ হওয়ায় ফের আন্দোলনে নামছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সারা দেশে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে 6 দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসে শিক্ষার্থীর প্রতিনিধি দল। তবে বৈঠক শেষে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় তারা। বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের 18 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম অসন্তুষ্টির কথা জানান। সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। এখন থেকে গ্রামীণ ব্যাংকের সরকারের নিয়ন্ত্রণ থাকবে 10%, আর ব্যাংকটি চলবে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবেই। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ব্যাংক লুটেরাদের বিচারের আওতায় নিতে তদন্ত কমিটি গঠনে উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের সভা শেষে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ। বিশেষ করে ব্যাংকিং খাতে যারা অর্থ লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় নিতে তদন্ত কমিটি গঠন করার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সুশাসন নিশ্চিত হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। কথা বলেন গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে। গ্রামীণ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ থাকছে মাত্র 10%, আর ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী এটি জনস্বার্থ সংস্থা হিসেবেই চলবে। গ্রামীণ ব্যাংকের মালিকানা, তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। বৈঠকে অভিন্ন নদীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর বিচার প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে সিপিসিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছে, যাতে বিচার কাজ দ্রুত শেষ হয়। 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। এছাড়া বিচারিক আদালতের যেসব সমন জারি হবে তা টেলিফোন ও SMS এর মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি। আমার ধারণা থাকবে ব্যাংক রেজুলেশন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে আগামী জুনে সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় IMF এর প্রতিনিধি দল। এদিকে 19 এপ্রিল যুক্তরাষ্ট্রে 10 দিনের সফরে যাবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সময় IMF সহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে দুটি চুক্তি হতে পারে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। দর্শক, দুঃখিত, রিপোর্টটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্টটি আসা মাত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দেওয়ার আহ্বান জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ায় বিকল্প রপ্তানি পথ তৈরির সুপারিশ করেন সিপিডির চেয়ারপারসন রেহমান সুবহান। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ট্রাম্প প্রশাসনের পাল্টাপাল্টি শুল্কারোপ ও বাংলাদেশে এর প্রভাব এবং প্রতিক্রিয়া নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। যেটা দেখা যায় যে আগেরটা হলে তবু এক ধরনের ভালো। সেমিনারে বক্তারা জানান মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতিকে দুষ্টচক্রের মধ্যে ফেলবে। 90 দিন পর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা নেই, তাই বিপদ এড়াতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রিয়েলিটি চেক হচ্ছে আমরা কমার্শিয়ালি ভায়াবল কিনা, আমার পণ্য বাণিজ্যিকভাবে প্রতিযোগিতামূলক কিনা। ডাউন দ্য লাইন আপনি যদি আরো পর 6 মাসের কথা চিন্তা করেন, যে অর্ডারগুলো আমি এখন নেগোশিয়েট করব, সেই অর্ডারগুলো কিসের বেসিসে নেগোশিয়েট হবে? নোবডি নোজ আফটার 90 ডেজ কি হবে। চুক্তি দিয়ে আমরা সমাধান করতে পারবো কিনা সেটা নিয়েও আমি একটু চিন্তিত। এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দেন ডক্টর মুস্তাফিজুর রহমান। হাই ট্যারিফস একটা, নন ট্যারিফ ব্যারিয়ার্স একটা, ল্যাক অফ WTO কমপ্লায়েন্স হলো আরেকটা। 3টা কনসার্ন তারা সেখানে বলেছে। আমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় ইনভেস্টরদেরকে 22টা সেক্টরের জন্য, ইত্যাদি ইত্যাদি, করাপশন, ব্রাইবারি, এগুলো বলেছে। সো অবভিয়াসলি আমার মনে হয় যে এগুলো আমাদের নট অনলি ফর আওয়ার বাইল্যাটারাল ট্রেড ইউএস এর সাথে যখন করব, এগুলো আমাদের নিজেদেরই এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। যুক্তরাষ্ট্রের এমন আচরণে কেবল ব্যবসায়ীরা নয় সবাই বিপদে পড়বে বলে জানান সিপিডির চেয়ারপারসন। বলেন দেশটি থেকে আমদানি বাড়িয়েই পরিস্থিতি স্বাভাবিক হবে না, বরং ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার বিকল্প বাজারে মনোযোগ বাড়াতে হবে। After the negotiations, you don't know what you will be left with, because we don't know whether we will be left with 10% at the end of the negotiations, or we will be left with 20%, or we will be left with 47% as an aggregate tariff. So everyone is operating with unknown variables in terms of what they will have to face. যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দর কষাকষি করতে প্রয়োজনে আলাদা উইং গঠনের পরামর্শ দেয় সিপিডি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণের নামে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় তার স্ত্রী রুকমিলা জামান সহ 23 জনকে আসামি করা হয়। এদিন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ 27 জনের বিরুদ্ধে 8টি মামলা করেছে দুদক। এছাড়া 100 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির দম্পতির বিরুদ্ধে। বাকিটা থাকছে ফজলা আদিত্যের রিপোর্টে। লন্ডন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের 6 শতাধিক বাড়ির মালিক পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ইতোমধ্যে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এবার দুর্নীতিবাজ এই মন্ত্রীর বিরুদ্ধে তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক হতে ভুয়া কাগজে প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় জাবেদ ও তার স্ত্রী, ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামেড সিমেন্ট লিমিটেডের 20 কোটি টাকার দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ
23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ লুটের অভিযোগে পিরোজপুর 2 আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজা, এলজেডির সাবেক প্রধান 2 প্রকৌশলী আলী আক্তার হোসেন, আব্দুর রশিদ খান সহ 27 জনের আলাদা 8টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয় 5 জনকে। বিভিন্ন প্রকল্পে 1079 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, সাবেক সংসদ সদস্য পিরোজপুর 2 সহ 27 জনের বিরুদ্ধে 8টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। মামলা হয়েছে ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে 19 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চারুকলার আনন্দ শোভাযাত্রার মোটিভ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় 6 ছাত্রলীগ নেতাসহ 8 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আটকের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে রহস্য। একই সঙ্গে শিল্পীর নিরাপত্তা নিশ্চিতেও জোর দিচ্ছে পুলিশ। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণে নেতৃত্ব দেন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ। সেটাই যেন কাল হলো তার। মঙ্গলবার রাতে শিল্পীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার তদন্তে করা হয় 6 সদস্যের কমিটি। অনুসন্ধানের নামে আইনশৃঙ্খলা বাহিনীও। বুধবার রাতে এই ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন হিসেবে আটক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের 6 নেতা সহ 8 জনকে। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আটকদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে রহস্য। একই সঙ্গে শিল্পীর নিরাপত্তা নিশ্চিতও জোর দিচ্ছে পুলিশ। কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমরা অ্যারেস্ট করেছি মামলায়। তাদের সাথে আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ অচিরেই বের করে ফেলতে পারবো যে তারা ঘটনাটি কিভাবে ঘটেছে। এখন পর্যন্ত আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদেরকে কিন্তু আমরা এই মামলায় সাসপেক্ট হিসেবেই গ্রেফতার করেছি। আমরা আসলে সার্বক্ষণিক নিরাপত্তা কিন্তু তাদেরকে দিচ্ছি। তাদের এই বাড়ি কেন্দ্রিকে কিন্তু আমরা নিরাপত্তা রেখেছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মোল্লা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণ সহ সার্বিক সহযোগিতা করা হবে। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেওয়া হবে। শিল্পীর বাড়িতে আগুনের ঘটনাকে মত প্রকাশ ও শিল্প চর্চার উপর এক ভয়ানক আঘাত উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি ও মানবাধিকার কর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।